আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাইহান মাহমুদ আবির, অণুজীব বিজ্ঞান বিভাগ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। জীববিজ্ঞান এবং রসায়ন শিক্ষক হিসেবে এডু পরিবারে যুক্ত। আজকে আমাদের জীববিজ্ঞান লাইভ ক্লাস হবে। তো জীববিজ্ঞানের অনেকগুলো লাইভ ক্লাসই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায় অর্থাৎ জৈব অভিব্যক্তি এবং জেনেটিক্সের যে অধ্যায়টা এটা আমরা আজকে শুরু করব। তো আজকে আমরা জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায়টা শুরু করব। দ্বাদশ অধ্যায়টা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দশম শ্রেণীতে যারা আছো অর্থাৎ এসএসসি 2026 তাদের শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটি অন্তর্ভুক্ত আছে এবং এসএসসি 2027 অর্থাৎ নবম শ্রেণীতেও এই চ্যাপ্টারটাই আছে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আজকে হতে যাচ্ছে। আমরা এই অধ্যায়টি নিয়ে আজকে পড়াশোনা করব। তো সবাই আস্তে আস্তে জয়েন করো এবং যদি সাউন্ড শুনতে কোনো অসুবিধা হয় বা আমাকে দেখতে যদি কোনো সমস্যা ফেস করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং কোনো টপিক যদি বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টগুলো চেক করব। তো আমি শুরু করে দিচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাস। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, দ্বাদশ অধ্যায়, নবম দশম শ্রেণীর। এই অধ্যায়ে আমরা মূলত যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিন জিন নিয়ে আলোচনা করব, ডিএনএ নিয়ে আলোচনা করব, আরএনএ নিয়ে আলোচনা করব, ক্রোমোজোম নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততিতে কিভাবে স্থানান্তরিত হয় সেই বিষয়গুলো সম্বন্ধেই মূলত এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো ছোটবেলায় আমরা একটা কথা শুনেছি যে লাইক ফাদার লাইক সন, অর্থাৎ বাপকা বেটা বা বাবা যেমন ছেলেও তেমন, এরকম একটা কথা খুব প্রচলিত। সেটা চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে অথবা হচ্ছে বাহ্যিক কোনো বৈশিষ্ট্য হতে পারে। বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে চেহারার গঠন, উচ্চতা, গায়ের রং থেকে শুরু করে কথা বলার ধরন, ভয়েস, এসব কিছু। আর আচরণগত দিকগুলো বলতে বোঝাচ্ছে হচ্ছে সেই মানুষটা কিভাবে খাবে, কিভাবে হাঁটাচলা করবে, কিভাবে কথা বলবে, তার চিন্তাধারা কেমন হবে। তো এই জিনিসগুলা হচ্ছে মূলত প্রিভিয়াস বংশধর থেকে চলে আসে। প্রিভিয়াস বংশ থেকে চলে আসে, অর্থাৎ বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলি সেগুলা সন্তান সন্ততিতে কিভাবে আসে আমরা ওই জিনিসগুলাই দেখব মূলত এই চ্যাপ্টারে। তো আসো আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমেই আমরা দেখব বংশগতি বা হেরিডিটি। বংশগতি বা হেরিডিটি, ইংরেজিতে আমরা হেরিডিটি বলি। এটা কাকে বলে? পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি। তো বংশগতির ইংরেজি টার্মটা হচ্ছে হেরিডিটি। বংশগতির ইংরেজি টার্মটা হচ্ছে কি? হেরিডিটি। তো এই বংশগতি বা হেরিডিটি এই জিনিসটা কি বলতো? এটা হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? পিতামাতার, প্যারেন্টস, তাদের বৈশিষ্ট্য বংশানুক্রমে অর্থাৎ তাদের সন্তান সন্ততির মধ্যে, তাদের পরবর্তী বংশধরের মধ্যে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এটা কি এক ধরনের প্রক্রিয়া? যেই প্রক্রিয়াতে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে আসে সেই প্রক্রিয়াকে আমরা বংশগতি বা হেরিডিটি বলি। আর এই বংশগতি বা হেরিডিটি নিয়ে জীববিজ্ঞানের যেই শাখাতে পড়াশোনা করা হয় সেই শাখাটাকে আমরা জেনেটিক্স বলি। জেনেটিক্স। এই জেনেটিক্সের অন্তর্ভুক্ত বিষয়গুলো খুবই সুবিশাল। বর্তমানে জেনেটিক্সের রিসার্চ হচ্ছে মেডিকেল সায়েন্সের একদম ওয়ান অফ দ্য টপ মোস্ট রিসার্চ টপিক। যেমন লাস্ট প্রিভিয়াস ইয়ারে
নোবেল পুরস্কার পাওয়া হয়েছে মেডিসিনের যে টপিকটার উপরে, সেটা হচ্ছে কি মাইক্রো আরএনএ। তো মাইক্রো আরএনএ এই জিনিসটাও হচ্ছে কি জেনেটিক্স বা বংশগতির অন্তর্ভুক্ত। তো আমরা দেখব যে পিতামাতার বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে সন্তান সন্ততির মধ্যে কিভাবে পরিচালিত হয়। তো এই পরিচালিত হয় বিশেষ কয়েকটা বস্তুর মাধ্যমে, যেই বস্তুগুলাকে আমরা বলি বংশগতি বস্তু বা হেরেডিটারি ম্যাটেরিয়ালস। হেরেডিটারি ম্যাটেরিয়ালস। তো এখানে হেরেডিটারি ম্যাটেরিয়ালস কি কি? প্রথমেই হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। এই চারটা জিনিসকে আমরা হেরেডিটারি ম্যাটেরিয়ালস বা বংশগতি বস্তু বলি। বংশগতি বস্তু কি? যে এই যে সকল বস্তুর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হয়, সে সকল বস্তুকে আমরা বংশগতি বস্তু বা হেরেডিটারি ম্যাটেরিয়ালস বলবো। তো এখানে এই চারটা জিনিসের ছবি দেয়া আছে। প্রথমে এখানে একটা ক্রোমোজোমের ছবি দেয়া আছে, তারপরে হচ্ছে একটা ডিএনএ দেয়া আছে, আরএনএ দেওয়া আছে এবং ডিএনএর একটা অংশের নাম হচ্ছে জিন। ডিএনএর একটা অংশের নাম বা একটা খণ্ডের নাম হচ্ছে কি জিন। এই জিনই হচ্ছে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। একজন মানুষ হচ্ছে হাইটে বেশি লম্বা, তার মানে তার লম্বা হাইটওয়ালা জিন আছে। কোনো মানুষ একটু খাটো, তার মানে তার খাটো বৈশিষ্ট্যের জিন আছে। কোনো মানুষের চোখ হচ্ছে হালকা একটু নীল রঙের, তার মানে সেটার জন্য একটা স্পেসিফিক জিন আছে, একটা স্পেসিফিক জিন দায়ী সেটার জন্য। আবার কোনো মানুষের চোখ হচ্ছে হালকা ব্রাউন টাইপের, সেটার জন্য একটা জিন আছে। কোনো মানুষের চুল হচ্ছে স্ট্রেইট, এটার জন্য একটা জিন। কার্লি চুলের জন্য আলাদা জিন। তারপর হচ্ছে উজ্জ্বল স্কিন টোনের জন্য একরকম জিন, ডার্ক স্কিন টোনের জন্য আরেক রকম জিন। প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এক একটা স্পেসিফিক জিন দায়ী। তো সেই জিন জিনিসটা কি? জিন জিনিসটা হচ্ছে আমাদের ডিএনএর একটা খণ্ড, ডিএনএর একটা নির্দিষ্ট খণ্ড বা ডিএনএর একটা নির্দিষ্ট অংশ। তাহলে এই বস্তুগুলাই হচ্ছে কি আমাদের বংশগতি বস্তু বা হেরিডিটারি ম্যাটেরিয়ালস। রুবাইয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া। সাগর ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। ধন্যবাদ সবাইকে। কারো কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বংশগতি বস্তু আমরা দেখলাম এবং বংশগতি কাকে বলে সেটাও আমরা দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে বংশগতি বস্তুর জিন এখানে দেওয়াই আছে। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব, বংশগতি বস্তুর মধ্যে প্রথম এবং প্রধান বংশগতীয় বস্তু বলা হয় এই ক্রোমোজোমকে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে একটা নিউক্লিয়ার একটা উপাদান, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের সময়, ডিউরিং দ্য সেল ডিভিশন, কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তুটা ক্রোমোজোমে পরিণত হয়। তো সেই ক্রোমোজোমটাই হচ্ছে আমাদের বংশগতি বস্তুর প্রধান উপাদান। প্রধান উপাদান কেন? কারণ এই ক্রোমোজোমের মধ্যেই আমরা ডিএনএ, আরএনএ এবং জিন পেয়ে থাকি। তাহলে এই ক্রোমোজোম কে আবিষ্কার করেছেন? 1875 সালে বিজ্ঞানী স্টার্জ বার্জার ক্রোমোজোম আবিষ্কার করেন। এর দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, প্রস্থ 0.2 থেকে 2 মাইক্রন। মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এদের মধ্যে 22 জোড়া অটোসোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তাহলে আমাদের হিউম্যান বডি বা মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কতটি? আমি যদি কতটি বলি, কতটি, তাহলে তুমি বলবা 46টি, 46। আর যদি বলি কত জোড়া, তাহলে অ্যান্সারটা হবে 23 জোড়া বা 23 পেয়ার্স অফ ক্রোমোজোম। তো প্রত্যেকটা জীবের জন্য তার ক্রোমোজোম সংখ্যাটা স্পেসিফিক। মানুষের জন্য একরকম, কবুতরের জন্য আরেক রকম, বাঘের জন্য একরকম, সিংহের জন্য একরকম, গরু ছাগলের জন্য সংখ্যাটা একরকম। তো এখানে একজন ভদ্রলোকের ছবি দেওয়া আছে, ইনি হচ্ছে স্টার্জ বার্জার, যিনি হচ্ছে 1875 সালে ক্রোমোজোম প্রথমে আবিষ্কার করেছিলেন। তো ক্রোমোজোমের এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা তোমাদের বই থেকে নেওয়া একটা চিত্র। বইয়ে ক্রোমোজোমটাকে এভাবে দেখানো হয়েছে যে এই হচ্ছে একটা ক্রোমোজোম, যার এটা একটা বাহু, এই মাঝখানে থাকবে হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই যে ভিতরে সুতার মতো পেঁচানো, এটাকে বলা হয় ক্রোমোনেমাটা। আর এই সুতাটা থাকে ক্রোমোজোমের
যে জিনিসটার মধ্যে বা যে অংশের মধ্যে থাকে সেটাকে আমরা ম্যাট্রিক্স বা ধাত্র বলি। আর একদম ঠিক ক্রোমোজোমের উপরের যে অংশটা, একদম মাথার যে অংশটা, সেটাকে বলা হয় স্যাটেলাইট। আর ক্রোমোজোমের ঠিক নিচে একটা ভাঁজ হয়ে গেছে বা একটু ভিতরে ঢুকে গেছে, এটাকে বলা হয় কুঞ্চন। কি কুঞ্চন? গৌণ কুঞ্চন। ঠিক আছে, এই হচ্ছে একটা ক্রোমোজোমের পার্ট। এতটুকু বাহু, মাঝখানেরটা সেন্ট্রোমিয়ার, এর ভিতরে ধাত্র, ধাত্রর মধ্যে কি থাকে? ক্রোমানেমাটা থাকে, আর গৌণকুঞ্চন থাকবে যে ভাঁজটা সেটা, আর স্যাটেলাইট তো উপরেই থাকবে। তো এখানে ক্রোমোজোমের একটা অ্যানিমেশন দেওয়া আছে। দেখো, এই ক্রোমোজোমটা দেখতে হচ্ছে এরকম। এই ক্রোমোজোমের মধ্যে এরকম কি আছে? জিন আছে। ঠিক আছে, এটা আমরা সামনেই দেখবো যে ক্রোমোজোমের ভিতরে কিভাবে জিন থাকে এবং সেটার ভৌত রাসায়নিক গঠনগুলো আমরা সবই দেখব। আচ্ছা, এরপরে দেখো, ক্রোমোজোমটা নিয়ে আমরা একটু বিস্তারিত যদি বলতে চাই, ক্রোমোজোমটা কি? দেখো, ক্রোমোজোমের কিছু ভৌত বৈশিষ্ট্য এবং রাসায়নিক বৈশিষ্ট্য আছে। ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি যে গৌণকুঞ্চন থাকবে, স্যাটেলাইট থাকবে, বাহু থাকবে। এবার আমরা দেখব হচ্ছে ক্রোমোজোমের আসলে রাসায়নিক উপাদানগুলা কি কি। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলা কি কি, বা রাসায়নিক গঠনটা আসলে কিরকম। ওকে, তাহলে দেখো, ক্রোমোজোম 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 কি দিয়ে গঠিত? ক্রোমোজোম, আগে নামটাকে আমি একটু ভাঙি। ক্রোমোসোম, এটাকে ক্রোমোসোমও বলা হয়, ক্রোমোজোমও বলে। তো ক্রোমো কথাটা আসছে, ক্রোম কথাটা আসছে ক্রোমা থেকে। ক্রোমা মিন্স রং বা রঞ্জক। আর এই সোম কথাটা আসছে সোমা থেকে। সোমা মিন্স দেহ। তাহলে রং ধারণ করে বা রঞ্জক পদার্থ ধারণ করে এরকম দেহকে আমরা ক্রোমোসোম বলি বা ক্রোমোজোম বলি। তো এই ক্রোমোজোমের ভৌত উপাদান আমরা দেখেছি, এবার আমরা দেখব রাসায়নিক উপাদান। তো ক্রোমোজোম কি, এটা যদি আমি রাসায়নিকভাবে একটু বলি, তাহলে অসংখ্য পলিনিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত একটি অঙ্গাণু বা একটি নিউক্লিয়ার উপাদানই হচ্ছে ক্রোমোজোম। তাহলে পলিনিউক্লিওটাইড দিয়ে তৈরি। পলিনিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইড দিয়ে এটা গঠিত হবে। কি দিয়ে গঠিত হবে? পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড জিনিসটা কি? এটা হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড একত্রে থাকলে আমরা সেটাকে পলিনিউক্লিওটাইড বলি। তার মানে এখানে একাধিক নিউক্লিওটাইড থাকবে। অসংখ্য নিউক্লিওটাইড একত্রে থাকলে আমরা সেটাকে কি বলি? পলিনিউক্লিওটাইড। তার মানে আমরা বলতে পারি যে একাধিক নিউক্লিওটাইড একত্রিত হয়ে কি গঠন করে? পলিনিউক্লিওটাইড গঠন করে, তাই না? তার মানে নিউক্লিওটাইড প্লাস নিউক্লিওটাইড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পলিনিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইডটা কি, এটা আমরা একটু আলাদা করে জানি। এই নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত? এই নিউক্লিওটাইডটা এর গঠনটা দেখতে গেলে আমরা তিনটা জিনিস পাবো। কয়টা জিনিস পাবো? তিনটা জিনিস। একটা নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে গঠিত হয়। একটা নিউক্লিওটাইড কয়টা জিনিস দিয়ে গঠিত হয়? তিনটে জিনিস। প্রথমেই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড পাবো আমরা। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে কি পাবো? N2 বেস। N2 বেস মানে কি? নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেনাস বেস। তো নাইট্রোজেনাস বেস আবার দুই ধরনের। নাইট্রোজেনাস বেস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পিউরিন, একটা কি? পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন।
পিউরিন আর পাইরিমিডিন। নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এবার পিউরিন কি কি? পিউরিন হচ্ছে দুইটা, অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন যেটাকে আমরা সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করব ডিএনএর মধ্যে, আর একটা হচ্ছে গুয়ানিন। অ্যাডিনিন আর গুয়ানিন, গুয়ানিনকে আমরা জি দ্বারা প্রকাশ করব। আর পাইরিমিডিন হচ্ছে তিনটা, একটা হচ্ছে সাইটোসিন, সাইটোসিন যেটাকে আমরা বড় হাতের সি দ্বারা প্রকাশ করব, থাইমিন, থাইমিন যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব, এবং ইউরাসিল, ইউরাসিল যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, যেটা আরএনএ এর বৈশিষ্ট্য। ইউরাসিলটা হচ্ছে আরএনএ এর ভিতরে থাকবে আর ডিএনএ এর ভিতরে ইউরাসিলটা থাকবে না। তো এই হচ্ছে আমার মোটামুটি পিউরিন এবং পাইরিমিডিন অর্থাৎ নাইট্রোজেনাস বেইজের প্রকারভেদ। এরপরে দেখো আমাদের আরেকটা গঠন ছিল কি, 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। কি সুগার? পেন্টোজ সুগার। এটার ধরনটা হচ্ছে মূলত রাইবোজ সুগার। রাইবোজ সুগারটা অনেক কার্বন বিশিষ্টই হতে পারে। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারটাকে আমরা পেন্টোজ সুগার বলবো। তার মানে এটাকে আমরা বলবো রাইবোজ সুগার, রাইবোজ সুগার, রাইবোজ সুগার যেটা হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তার মানে এটার অপর নাম কি? পেন্টোজ সুগারও এটাকে বলা যায়। কি বলা যায়? পেন্টোজ সুগার। যেহেতু 5 কার্বন বিশিষ্ট কোনো কিছুকে আমরা পেন্ট বলি, আর এটা যেহেতু একটা সুগার তার মানে পেন্টোজ সুগার। এই রাইবোজ সুগারটাকে আমরা কি বলবো? পেন্টোজ সুগার বলবো। তাহলে এই পেন্টোজ সুগার আবার দুই রকম। এই পেন্টোজ সুগার কয় রকম? দুই রকম। এই পেন্টোজ সুগারটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। একটা হচ্ছে এটাকে আমরা রাইবোজ না বলে পেন্টোজ সুগারই বলবো যেহেতু 5 কার্বন। এইটার প্রকারভেদটাকে আমরা বলবো হচ্ছে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। পেন্টোজ সুগারের প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে পেন্টোজ সুগার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রাইবোজ সুগার আর এটা কি? ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ সুগারটা দেখতে কি রকম? রাইবোজ সুগারের গঠনটা আমরা একটু এখানে আঁকি। রাইবোজ সুগারটা দেখতে হচ্ছে এরকম। যেহেতু এটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট, তাই না? 5C। পেন্টোজ সুগার মানে কি? এখানে 5টা কার্বন থাকবে। তো রাইবোজ সুগারটা আমরা যখনই আঁকবো আমরা 5টা কার্বন দিব এভাবে, 1 2 3 4, এভাবে করে আমরা প্রথমে 4টা কার্বন দিব, মাঝখানে একটা অক্সিজেন দিব, এই কার্বন থেকে এখানে একটা দিব, এই একটা কার্বন CH OH। তো এই হচ্ছে CH2OH। এই হচ্ছে আমার পেন্টোজ সুগারের বেসিক স্ট্রাকচার। এবার এই কার্বনের আমরা জানি প্রত্যেকটা কার্বনে কয়টা করে হাত? 4টা করে হাত বা 4টা যোজনী। তার মানে এই কার্বনের 2টা হাত কমপ্লিট হয়ে গেল। বাকি 3 নাম্বার হাতে কি বসবে? একটা হাইড্রোক্সিল মূলক বসবে। 4 নাম্বার হাতে একটা হাইড্রোজেন বসবে। এই কার্বনে 4টা হাত, একটা 2টা 3টা, এখানে একটা হাইড্রোক্সিল, হাইড্রোজেন, হাইড্রোক্সিল। দেখো তো প্রত্যেকটা কার্বনের 4টা হাত পূরণ হয়েছে কিনা? এই কার্বনে 1 2 3 4, এই কার্বনে 1 2 3 4, এই কার্বনেও 1 2 3 4 এবং এই কার্বনে 1 2 3, এই একটা কার্বনের সাথে 4। এটা হচ্ছে কি? রাইবোজ সুগার, যেখানে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বন কোনটা? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এইটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার এবং এই যে উপরে এটা 5 নাম্বার কার্বন। তাহলে 1 2 3 4 5, 5টা কার্বনের সমন্বয়ে এখানে কি হয়েছে? পেন্টোজ সুগার, যেই সুগারটাকে আমরা রাইবোজ সুগার বলবো। এই রাইবোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে রাইবোজ সুগারে একটা অক্সিজেন আছে, বাট ডিঅক্সিরাইবোজ সুগারে এই 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকবে না। কেন? কারণ নামের মধ্যে আছে কি? ডি।
ডি মানে কি বায়োলজিতে? যদি নামের শুরুতে আমরা ডি পাই, ডিইডি, তার মানে হচ্ছে এখানে নেই বা ঘাটতি। কি নেই? অক্সিজেন নেই। নেই বা ঘাটতি আছে। কিসের ঘাটতি? এই অক্সি মানে কি? অক্সি মানে হচ্ছে অক্সিজেনের ঘাটতি। ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন নেই বা অক্সিজেনের ঘাটতি। আর রাইবোজ মানে কি? এটা একটা সুগার। রাইবোজ মানে কি? এটা একটা সুগার। তার মানে ডিঅক্সি রাইবোজ সুগারটাতে কি থাকবে? 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকবে না। আসো আমরা দেখি সেটা কিরকম হয়। এখানে আমরা দেখি 5টা কার্বন আঁকি প্রথমে, যেহেতু এটা একটা পেন্টোজ সুগার। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, উপরে একটা 5টা কার্বন। প্রত্যেকটা কার্বনের হাত পূরণ করো। 1 হাত, এই কার্বনের 1 হাত, এটাও একটা, এটা একটা, আর এই 2 কার্বনের মাঝখানে থাকবে একটা অক্সিজেন। এবার আগের মতো এখানে একটা OH মূলক, নিচে একটা H, এখানে একটা H। আবার নিচে কিন্তু 2 নাম্বার কার্বনে এখানে কিন্তু অক্সিজেনটা থাকবে না। এই যে রাইবোজ সুগারে যেটা অক্সিজেন ছিল, এখানে সে অক্সিজেনটা থাকবে না, হাইড্রোজেন থাকবে। আবার এখানে H, OH, এখানে CH2OH, মানে বাকি যা আছে সব সেমই থাকবে, জাস্ট ওই 2 নাম্বার কার্বনটাতে পার্থক্যটা হবে। তাহলে আমরা যদি কার্বনের নাম্বারিং করি 1 2 3 4 5, এই হচ্ছে আমার ডিঅক্সিরাইবোজ সুগার। এটা হচ্ছে রাইবোজ সুগার, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে রাইবোজ সুগারে সবই থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগারে এই 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেনের ঘাটতি থাকবে। এই ঘাটতিটার জন্যই হচ্ছে এই সুগারটার নাম কি? ডিঅক্সিরাইবোজ সুগার। ওকে, এরপরে আসো তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে পলিনিউক্লিওটাইড বা পলিনিউক্লিওটাইড নিয়ে একটি ক্রোমোজোম গঠিত। সেই পলিনিউক্লিওটাইডের মধ্যে আবার, বা পলিনিউক্লিওটাইডটা হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইডের সমষ্টি। অসংখ্য নিউক্লিওটাইডের সমষ্টি। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে এমন একটা উপাদান, রাসায়নিক উপাদান, যেখানের মধ্যে 3টা জিনিস থাকবে। কয়টা? 3টা। 1 নম্বরে হচ্ছে একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ থাকবে, তারপরে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকবে, এবং সর্বশেষে থাকবে হচ্ছে পেন্টোজ সুগার। 5 কার্বন বিশিষ্ট যে সুগার, সেটা পেন্টোজ সুগার। তো আমরা যদি একটু সাম আপ করি, আমরা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে একটা ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এটা হচ্ছে একটা ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এই যে, তো একটা ক্রোমোজোম হচ্ছে অসংখ্য পলিনিউক্লিওটাইড চেইন দিয়ে তৈরি একটা উপাদান। এই পলিনিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড প্লাস নিউক্লিওটাইড। সেই একটা নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন ঘটিত ক্ষার বা নাইট্রোজেনাস বেস, আর 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার পাই। তো ফসফরিক অ্যাসিডের সংকেত H3PO4, যেখান থেকে আমাদের ফসফেট গ্রুপটা লাগবে। এই ফসফেট গ্রুপটা দিয়ে ডিএনএ তৈরি হয়। আর এই নাইট্রোজেন বেজের মধ্যে 2 প্রকার নাইট্রোজেন বেজ, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিন। আর এই যে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, এই 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার আবার 2 প্রকার। একটা হচ্ছে রাইবোজ, আর একটা কি? ডিঅক্সিরাইবোজ। রাইবোজ সুগারটা দেখতে এরকম, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার। এই যে এটা, যেখানে আমরা 1 2 3 4 5 5টা কার্বন দেখেছি। 5টা কার্বনের মধ্যে 1 2 3 3 1 2 3 তিনটা কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। 4 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন একটা বন্ধনে যুক্ত থাকবে, এবং সেই 5 নম্বর কার্বনেও একটা হাইড্রোক্সিল মূলক থাকবে। কিন্তু ডিঅক্সিরাইবোজ সুগারে আমরা দেখছি যে 2 নাম্বার কার্বনে একটি অক্সিজেনের ঘাটতি আছে, অর্থাৎ 2 নম্বর কার্বনের 2টিই হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগার। এই কয়টা জিনিস দিয়ে একটি নিউক্লিওটাইড গঠিত হয়। আর সেরকম অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে আমার ক্রোমোজোমটা গঠিত হয়। এরপর আমরা দেখব ক্রোমোজোমের পরে আমরা যে হেরিডিটারি ম্যাটেরিয়ালস বা বংশগতীয় বস্তুটি দেখেছিলাম, সেটা হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের পরে আমরা কি দেখেছিলাম? ডিএনএ। কারণ ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের মধ্যে থাকে, বা অসংখ্য ডিএনএ দিয়ে ক্রোমোজোমটা গঠিত। আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বাদেও আরো একটা জিনিস থাকে, সেটাও তোমাদের জানতে হবে।
ক্রোমোজোমের মধ্যে কি থাকে দেখো, ক্রোমোজোম, ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা যদি ক্রোমোজোমকে তার রাসায়নিক উপাদানের ভিত্তিতে ভাগ করি তাহলে আমরা দুইটা জিনিস পাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, একটা কি নিউক্লিক অ্যাসিড পাবো, এবং আরেকটা জিনিস কি পাবো, প্রোটিন পাবো। কি পাবো? প্রোটিন। তাহলে এই দুইটা জিনিস দিয়ে ক্রোমোজোম গঠিত। এবার এই নিউক্লিক অ্যাসিডটা দুই প্রকার। নিউক্লিক অ্যাসিডটা কয় প্রকার? দুই প্রকার। আরেকটা হচ্ছে ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে আমি সংক্ষেপে এনএ দিয়ে বোঝাচ্ছি। ডিএনএ এর ফুল মিনিংটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ এর ফুল মিনিংটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ক্রোমোজোম এর ভিতরে দুইটা জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আবার কি থাকে? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা কি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে ওকে, রুবাইয়া লিখেছো, আন্ডারস্টুড, থ্যাংক ইউ রুবাইয়া। এরপর দেখো প্রোটিন, প্রোটিন কি কি থাকে? প্রোটিন থাকে দুই ধরনের, একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, গুরুত্ব সম্পন্ন প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড যেমন দুইটা, প্রোটিনও দুই ধরনের হয়। একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর একটা কি উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। তো এখন খেয়াল করো, একটা ক্রোমোজোমের ভিতরে টোটাল উপাদানের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে 45%, আর প্রোটিন থাকে হচ্ছে 55%। একটি ক্রোমোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে কতটুকু? নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে 45% এবং প্রোটিন থাকে 55%। আচ্ছা, এরপরে দেখো, এই যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আর উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, এগুলার আবার শ্রেণীভাগ আছে। সেটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে আমরা দুইটা প্রোটিন স্পেশালি পেয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে হিস্টোন, একটা কি হিস্টোন প্রোটিন, আর একটা হচ্ছে প্রোটামিন। প্রোটামিন, এই প্রোটামিনটা কোথায় থাকে? এটা থাকে স্পার্ম। স্পার্ম মানে কি? স্পার্ম মানে শুক্রাণু, শুক্রাণুর রাইবোজোমের মধ্যে। শুক্রাণুর রাইবোজোম, শুক্রাণুর রাইবোজোম। শুক্রাণু হচ্ছে একটা কোষ, জনন কোষ। সেই জনন কোষের যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোমের মধ্যে আমরা এই প্রোটামিন নামক হরমোনটা পেয়ে থাকি। আর ম্যাক্সিমাম ডিএনএ এর মধ্যে আমরা হিস্টোন প্রোটিনটা পেয়ে থাকি। ওকে, এই হিস্টোন প্রোটিনের মাধ্যমেই হচ্ছে ডিএনএটা তৈরি হয় মূলত। আর উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে আমরা দেখতে পারি দুই ধরনের প্রোটিনের নাম আমরা দেখতে পারি। একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, আর এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। আর এটা কি? আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, আর এটা হচ্ছে আরএনএ
পলিমারেজ। তো এই হচ্ছে আমার মোটামুটি প্রোটিনের শ্রেণীবিভাগ। যে এখন তাহলে আমি যদি একটু সাম আপ করি তাহলে আমি কি দেখব, যে আমরা দেখছিলাম একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে। একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড থাকে 45% আর প্রোটিন থাকে 55%। এবার নিউক্লিক অ্যাসিড দুই ধরনের পাই আমরা, ডিএনএ এবং আরএনএ। তার মানে ডিএনএ এবং আরএনএ আসলে মূলত কি? ডিএনএ এবং আরএনএ তোমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছো যে ডিএনএ আরএনএ। এটা আসলে মূলত এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এটা কি আসলে মূলত এক ধরনের নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিডটার মধ্যে ডিএনএ যেটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা কিভাবে আসছে? একটু আগে আমরা পেন্টোজ সুগার দেখেছিলাম, একটা ডিঅক্সিরাইবো পেন্টোজ সুগার আর একটা হচ্ছে রাইবোস পেন্টোজ সুগার। সো ডিঅক্সিরাইবোস পেন্টোজ সুগারটা দিয়ে যে নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয় সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর রাইবোস পেন্টোজ সুগার দিয়ে যেই নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয় সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে প্রোটিন, ক্রোমোজোমের মধ্যে প্রোটিন থাকে 55%। তার মধ্যে থাকে দুই ধরনের প্রোটিন, একটা নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে আমরা হিস্টোন এবং প্রোটামিন পাই, যে প্রোটামিনটা আবার স্পার্ম সেলের মধ্যে যে রাইবোজোমটা থাকে সেখানের মধ্যে এই প্রোটামিনটা থাকে। আর এই যে হিস্টোন প্রোটিনটা এটাই হচ্ছে মূলত ম্যাক্সিমাম আমরা ডিএনএ তে পেয়ে থাকি। আর উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে আমরা ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ পাই। তাহলে এই হচ্ছে মোটামুটি ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এরপরে আমরা একটা জিনিস দেখব যে একটি ক্রোমোজোমের মধ্যে এই যে ডিএনএ এবং এই যে হিস্টোন, এই ডিএনএ এবং হিস্টোনের অনুপাতটা কত? একটি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং হিস্টোনের অনুপাত কত? ডিএনএ ইসটু হিস্টোন। একটি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং হিস্টোনের অনুপাত হচ্ছে 1:1। অর্থাৎ একটি ডিএনএ থাকলে একটি হিস্টোন প্রোটিন থাকবে, অথবা একটি হিস্টোন প্রোটিন থাকলে একটি ডিএনএ থাকবে, দুইটি হিস্টোন প্রোটিন থাকলে দুইটি ডিএনএ থাকবে। কিসের ভিতরে? ক্রোমোজোমের ভিতরে। তিনটি থাকলে তিনটি, চারটি থাকলে চারটি, মানে 1:1। হিস্টোন প্রোটিনও যে কয়টা থাকবে, ডিএনএ সে কয়টা থাকবে। এই হচ্ছে আমার ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত। আচ্ছা, রুবাইয়া জিজ্ঞেস করেছে হচ্ছে ডাবল হেলিক্স কি? হ্যাঁ, ডাবল হেলিক্স মডেলটা আমরা ডিএনএ এর মধ্যেই দেখব, একটু পরেই আমরা দেখছি। দেখো, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ক্রোমোজোম নিয়ে এতক্ষণ পড়াশোনা করলাম। ক্রোমোজোমটা হচ্ছে আমাদের বংশগতির একদম প্রধান যে বস্তু সেটা। এবার আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা নিয়ে পড়াশোনা করব। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ। তো আসো আমরা একটু ডিএনএটা নিয়ে পড়াশোনা করি। দেখো, তাহলে এখন আমরা কি নিয়ে পড়াশোনা করবো? এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যেটা ডিএনএটা। ডিএনএ, ডিএনএ এর ফুল মিনিংটা কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটার একটু ইতিহাসটা আমরা একটু জেনে নিই। এটা কে আবিষ্কার করেছেন সেটা আমরা একটু দেখি। তো ডিএনএ সর্বপ্রথম আবিষ্কার করেছেন হচ্ছে দেখো, ডিএনএ সবচেয়ে বহুল প্রচলিত যে মডেলটি সেটাই হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তো এই যে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা, ডিএনএ ডাবল হেলিক্স, ডাবল হেলিক্সের বাংলা অর্থ হচ্ছে দ্বিসূত্রক। দ্বিসূত্রক।
ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এই মডেলটা হচ্ছে সর্বজন স্বীকৃত ডিএনএ মডেল। এই মডেলটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন দুইজন বিজ্ঞানী। ওই দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। তাহলে ডিএনএ ডাবল হেলিক্সের আবিষ্কারকটাকে, ডিএনএ ডাবল হেলিক্সের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক। তো এই ওয়াটসন এবং ক্রিক যেহেতু এই ডিএনএ মডেল ডাবল হেলিক্স মডেলটা আবিষ্কার করেছেন, এই জন্য তাদের নাম অনুসারে এটাকে বলা হয় ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্স মডেল, যেটা 1953 সালে আবিষ্কার করা হয়েছে, যার কারণে ওনারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার পেয়েছিলেন 1953 সালে ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএ ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক মডেলটা আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এবার দেখো, দ্বিসূত্রক বা মডেলটা বোঝার আগে আমাদের দেখতে হবে একটা ডিএনএর মধ্যে কি কি থাকে। অলরেডি আমরা দেখেছি যে একটা ডিএনএর মধ্যে কি কি থাকে। আমি আবার একটু লিখে দিচ্ছি। একটি ডিএনএতে মূলত তিনটি জিনিস থাকে। একটি ডিএনএতে মূলত কয়টি জিনিস থাকে? তিনটি। একটা হচ্ছে রাইবোস ডিঅক্সিরাইবোস সুগার থাকবে, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। 5 কার্বন বিশিষ্ট কি থাকবে? পেন্টোজ সুগার। 5C পেন্টোজ সুগার থাকবে। পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার। কয় প্রকার? 2 প্রকার, একটা রাইবোজ আর একটা ডিঅক্সিরাইবোজ। তো এখানে নামের মধ্যে যেহেতু ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে এইখানে কোন পেন্টোজ সুগারটা থাকবে? ডিঅক্সিরাইবো পেন্টোজ সুগারটা থাকবে। এরপরে কি থাকবে? নাইট্রোজেনাস বেস থাকবে। নাইট্রোজেনাস বেস থাকবে। ঠিক আছে, নাইট্রোজেনাস বেস আমরা কয় প্রকার দেখেছিলাম? 2 প্রকার দেখেছিলাম। তার মধ্যে একটা ছিল পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা কি? পিউরিন এবং একটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিন আর পাইরিমিডিন মিলে টোটাল 5 ধরনের নাইট্রোজেনাস বেস আমরা দেখেছিলাম, যার মধ্যে ইউরাসিলটা বাদে বাকি 4টা জিনিস ডিএনএর ভিতরে থাকবে। তাহলে সেই বাকি 4টা জিনিস কি কি? একটা হচ্ছে অ্যাডেনিন, আরেকটা হচ্ছে গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন আর অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন। এই 4টা জিনিস হচ্ছে ডিএনএর ভিতরে থাকবে। সর্বশেষে থাকবে হচ্ছে ফসফরিক অ্যাসিড থেকে আসা একটা ফসফেট গ্রুপ থাকবে। কি থাকবে? ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট কেন বলা হয়েছে এটাকে? কারণ এই ফসফেট গ্রুপটা যেখান থেকে আসবে, এই ফসফেট PO4 3- এটার সংকেতটা হচ্ছে, যেটাকে আমরা সংক্ষেপে পি দিয়া প্রকাশ করব। ডিএনএ এর মধ্যে এটাকে আমরা সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করব। আর অ্যাডিনিনকে এ দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, সাইটোসিনকে সি দ্বারা, থাইমিনকে টি দ্বারা প্রকাশ করব। আর পেন্টোজ সুগারকে আমরা এস দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে একটা এস মিন্স রাইবোজ সুগার, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস ATGC, ইনঅর্গানিক ফসফেট পি। এটাকে ইনঅর্গানিক এই জন্য বলা হয় কারণ এটা একটা ইনঅর্গানিক অ্যাসিড থেকে আসছে। সেই ইনঅর্গানিক অ্যাসিডটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, যার কারণে এটা একটা ইনঅর্গানিক ফসফেট। তাহলে একটা ডিএনএ এর ভিতরে আমরা 3টা জিনিস দেখব। পেন্টোজ সুগার দেখব 5 কার্বন বিশিষ্ট, তারপরে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক, আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এবার আসো আমরা এই ডিএনএটার গঠনটা কিরকম হয় সেটা একটু দেখি। এর আসলে সরলীকৃত অংশটা আমরা একটু দেখব, একটা ডিএনএ কিভাবে গঠিত হয়। দেখো, তো আমরা অলরেডি প্রত্যেকটা উপাদান সম্বন্ধে আলাদা আলাদা জেনেছি। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে ডিএনএটি গঠন হয়। প্রথমে একটা পেন্টোজ সুগার আঁকো, ছোট আঁকবা, ঠিক আছে, মানে জাস্ট স্ট্রাকচারটা কেমন সেটা। এই যে এটা একটা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের এই যে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। এটা কি? একটা পেন্টোজ সুগার যার 5 নাম্বার কার্বনে কি যুক্ত থাকবে? একটি ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। আর এই যে 3 নাম্বার কার্বনে এখানে আরো একটা ফসফেট থাকবে। এখানে আরো একটা ফসফেট, যেই ফসফেটটি আবার
অন্য একটি পেন্টোজ সুগার এর সাথে যুক্ত থাকবে। এই হচ্ছে একটা কি পেন্টোজ সুগার। আর প্রত্যেকটি পেন্টোজ সুগারের এই যে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনে হচ্ছে আমার নাইট্রোজেনাস বেস যুক্ত থাকবে, নাইট্রোজেন ঘটিত যে ক্ষারকটা সেটা যুক্ত থাকবে। তো ধরো এখানে অ্যাডিনিন যুক্ত আছে, অ্যাডিনিনকে আমি বোঝানোর জন্য এভাবে একটা ঘর করে বোঝাচ্ছি, এটা অ্যাডিনিন। তো এটার ঠিক পরিপূরক যে বেসটা, অ্যাডিনিনের পরিপূরক বেস কি? অ্যাডিনিন থায়ামিন এর সাথে টি, তাহলে ঠিক টি এটার পরিপূরক নাইট্রোজেনাস বেস, এ টি পরিপূরক। এই টিটা যুক্ত থাকবে এই পাশের যে ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন ঘটিত যে বেসটা অর্থাৎ সুগার পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে। তো পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যদি যুক্ত থাকে তাহলে, এবং সেটা হবে উল্টানো, এই পাশের এটা হবে 5 প্রাইম আর এই পাশের এটা হবে কি 3 প্রাইম, এই পাশে এটা হবে 3 প্রাইম। এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, এদিকে ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। আর এখানে হচ্ছে এই যে 5 নাম্বার কার্বনটা, এখানে 5 নাম্বার কার্বনটা যুক্ত থাকবে। 5 নাম্বার কার্বনের সাথে একটা 3 নাম্বার, 1 2 3 4 5, এই 5 নাম্বার কার্বনে একটা হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। এখানে কি যুক্ত থাকবে? একটি ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। এরকম করে প্রত্যেকটাতে এরকম যুক্ত থাকবে। এরকম করে। তো এখানে যেহেতু অ্যাডিনিন আর থায়ামিন ছিল, এখানে থাকবে কি গুয়ানিন থাকবে। গুয়ানিনটা বোঝানোর জন্য আমি এভাবে আঁকতেছি, এটার ঠিক পরিপূরকটা হচ্ছে সাইটোসিন। এটার ঠিক পরিপূরকটা কি? সাইটোসিন। অ্যাডিনিনের সাথে থায়ামিনের দ্বিবন্ধনে যুক্ত থাকবে আর গুয়ানিনের সাথে সাইটোসিন 1 2 3 ত্রিবন্ধনে যুক্ত থাকবে। এই বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, খুবই দুর্বল হাইড্রোজেন বন্ধন। তো এরকম করে প্রত্যেকটা স্ট্রাকচার, এরকম করে নিচে নামতে থাকবে। এখানেও সেম উপরের স্ট্রাকচার মতো, এখানে একটা ফসফেট থাকবে, ফসফেট গ্রুপের সাথে অপর একটা সুগার থাকবে, সেই সুগারের 1 নাম্বার কার্বনে আবার একটা নাইট্রোজেনাস বেস থাকবে। ধরো এখানে আছে সাইটোসিন, এটা ঠিক পরিপূরকটা এখানে কি হবে? পরিপূরকটা হবে গুয়ানিন, যেটা ট্রিপল বন্ধনে থাকবে। এর সাথে যুক্ত থাকবে একটা পেন্টোজ সুগার উল্টানো, এই পাশে যেটা সোজা এটা ঠিক উল্টানোটা এই পাশে থাকবে, কারণ এই পাশের গুলা 5 প্রাইম, এই পাশের গুলা 3 প্রাইম, 5 প্রাইম আর 3 প্রাইম। এখানে ফসফেট, এখানে এটা যুক্ত থাকবে। তো এরকম করে করে এই গঠনটা একদম চলতে থাকবে। তো 5 প্রাইম থেকে যেটা শুরু হবে সেটা শেষ হবে কোথায়? 3 প্রাইমে। আর 3 প্রাইম থেকে যেটা শুরু হবে সেটা শেষ হবে কোথায়? 5 প্রাইমে। তো এরকম করে চলতে থাকবে। এই হচ্ছে একটা ডিএনএ এর সরলীকৃত অংশ। এই হচ্ছে কি একটা ডিএনএ এর সরলীকৃত অংশ। ওকে, আচ্ছা এরপরে দেখো, এইটা হচ্ছে কি তার ভিতরকার গঠন, এটা হচ্ছে কি তার ভিতরকার গঠন। ভিতরের গঠনটা যদি এরকম থাকে তাহলে বাইরের গঠনটা কিরকম থাকবে? অর্থাৎ ডাবল হেলিক্সের বাইরের বাহ্যিক গঠনটা থাকবে এরকম। দেখো ডাবল হেলিক্সের বাইরের গঠনটা থাকবে এরকম।
তো এখানে এই যে নাইট্রোজেনের বেজের মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো আমরা এখানে দেখাইলাম এরকম সোজা সোজা দাগ দিয়ে। এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেজ বা নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলা। এই ক্ষারকগুলা এভাবে মাঝখানে সোজা সোজা থাকবে। আর এই যে দুইটা প্যাচ যেটাকে একটা সিঁড়ির মতো লাগতেছে, তাই না? তো এই যে দুইটা সূত্র দিয়া একটা সিঁড়ির মতো একটা যে গঠন, এই গঠনটার নামই হচ্ছে ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স এই জন্য বলা হয় কারণ প্রত্যেকটা সুতো হচ্ছে এই যে এরকম দুইটা করে থাকে মূলত। এই সুতোটাও এরকম ডাবল করে থাকবে। তো এই হচ্ছে মূলত ডিএনএ ডাবল হেলিক্স। তো এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা কি হবে? 3 প্রাইম হবে। আর এটা শেষ হবে কোথায়? 5 প্রাইমটা যেটা শুরু হয়েছে ওটা শেষ হবে 3 প্রাইমে গিয়ে। কোথায় শেষ হবে? 3 প্রাইমে। আর 3 প্রাইম যেটা শুরু হয়েছে ওটা শেষ হবে 5 প্রাইমে। তো এই হচ্ছে মূলত ডিএনএ ডাবল হেলিক্সের গঠন। এটা কি মূলত ডিএনএ ডাবল হেলিক্সের গঠন। আচ্ছা, এমএন বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা কি? রুবাইয়া জিজ্ঞেস করেছিলা। ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা হচ্ছে এরকম দ্বিসূত্রক একটা স্ট্রাকচার, সিঁড়ির মতো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? দ্বিসূত্রক একটা মডেল বা ইংরেজিতে ডাবল হেলিক্স মডেল, যেটা আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক 1953-তে, যার কারণে সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে দেখো, আমরা যদি ডিএনএ এর পরের যে অংশটা সেটা যদি একটু দেখি, আরএনএ। আরএনএটা কিরকম থাকবে? ডিএনএ এর পরে যদি আমরা আরএনএ এর গঠনটা দেখি, ডিএনএটা হচ্ছে ডাবল হেলিক্স আর আরএনএটা হবে একসূত্রক। ডিএনএ হবে কি? দ্বিসূত্রক আর আরএনএটা হবে একসূত্রক, এরকম একসূত্রক। আর এখানে নাইট্রোজেনাস বেসগুলো এরকম করে থাকবে, নাইট্রোজেনাস বেসগুলো এরকম থাকবে। তাহলে এটা হবে আরএনএ। এটা কি হবে? আরএনএ। অর্থাৎ ডিএনএটা ছিল হচ্ছে আমার দ্বিসূত্রক আর আরএনএটা থাকবে কি? একসূত্রক। সবকিছুই সেম, শুধুমাত্র আরএনএ এর মধ্যে থাকবে হচ্ছে ইউরাসিল। ইউরাসিল নামক যে নাইট্রোজেনাস বেসটা ছিল, যেটা আমাদের ডিএনএ এর ভিতরে অনুপস্থিত ছিল, সেই জিনিসটাই হচ্ছে মূলত আরএনএ এর ভিতরে থাকবে। ওকে, আর এখানে আমরা আরএনএ এর প্রকারভেদ যদি দেখি, আরএনএ এর প্রকারভেদটা যদি দেখি, দেখো আরএনএ কয় প্রকার? আরএনএ মূলত 5 প্রকার। 1, 2, 3, 4, 5। প্রথমে হচ্ছে টিআরএনএ, এরপরে হচ্ছে এমআরএনএ, তারপর হচ্ছে আরআরএনএ, এরপর হচ্ছে জিআরএনএ, তারপর হচ্ছে এমআইআরএনএ। তাহলে আরএনএ এর প্রকারভেদ কয় প্রকার? 5 প্রকার। 5 ধরনের আরএনএ হইতে পারে। টিআরএনএ মিন্স ট্রান্সফার আরএনএ, এমআরএনএ মিন্স মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ মিন্স রাইবোসোমাল আরএনএ, জিআরএনএ মিন্স জেনেটিক্যাল আরএনএ, এমআইআরএনএ মিন্স মাইনর আরএনএ। তাহলে এই যে তোমার আরএনএ এর প্রকারভেদ, প্রত্যেকটা আরএনএ এর কাজ হচ্ছে এক একটা আরএনএ এর কাজ এক এক রকম। ট্রান্সফার আরএনএ এর কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা। মেসেঞ্জার আরএনএ এর কাজ হচ্ছে এক জায়গার বার্তা অন্য জায়গায় নিয়ে যাওয়া। রাইবোসোমাল আরএনএ রাইবোসোমের মধ্যে থাকে, জেনেটিক্যাল আরএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর মাইক্রো আরএনএ বা হচ্ছে মাইনর আরএনএ যেটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে। সো এই জিনিসগুলা এভাবে থাকবে। এরপরে আমরা দেখব
এরপরে আমরা দেখবো হচ্ছে জিন। জিন জিনিসটা কি? দেখো, জিইএনই, জিন জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। তাহলে এই জিনের অবস্থান কোথায়? জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট করে জিন থাকে। তাহলে দেখো, জিন হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী, অর্থাৎ ডিএনএর একটা খণ্ডাংশ মাত্র। আমি যদি তোমাদের একটু জিনের অবস্থানটা বা জিন জিনিসটা কিভাবে থাকে সেটা দেখাই, তাহলে আমাকে প্রথমে একটা ডিএনএ আঁকতে হবে। কি আঁকতে হবে? ডিএনএ। তো আমি একটা সহজ সরলীকৃত ডিএনএ আঁকছি এরকম। তো এই ডিএনএটার মধ্যে, এই ডিএনএর মধ্যে যেই স্থানে জিন থাকে তাকে বলা হয় লোকাস। ধরো এই ডিএনএটার এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ হচ্ছে কোনো একটা মানুষের চুলের রঙের জন্য দায়ী। চুলের রং, চুলের রঙের জন্য দায়ী হচ্ছে ডিএনএর এতটুকু খণ্ড। এতটুকু খণ্ডকে আমরা জুম করলে তাহলে কি দেখতে পারবো? ধরো এরকম, বা এর থেকেও ছোট। তাহলে এই যে একটা খণ্ড, ডিএনএর যে একটা খণ্ড, একটা পিস ডিএনএ, এইটাই হচ্ছে মূলত জিন। এই জিন এক একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। কারো চুলের রং, কারো হচ্ছে হাইট, কারো হচ্ছে চুলের স্ট্রাকচার কার্লি হবে নাকি স্ট্রেট হবে, হ্যাঁ, চোখের রংটা কিরকম হবে, তার বৈশিষ্ট্যগুলো কিরকম হবে, সে কি উচ্চ স্বরে, তার কণ্ঠ কি ভারী কণ্ঠওয়ালা মানুষ হবে নাকি চিকন কণ্ঠওয়ালা মানুষ হবে, সে দেখতে কেমন হবে, সম্পূর্ণ প্রত্যেকটা বৈশিষ্ট্য, একদম পায়ের আঙুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য হচ্ছে আমাদের এক একটা জিন স্পেসিফিক বা নির্দিষ্ট করা আছে। এই জিনগুলাই হচ্ছে মূলত মানুষের বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে আমরা শুরু থেকে কি দেখলাম? যে একটা ডিএনএ, এই ডিএনএটা, এই ডিএনএ থেকে একটা ডিএনএ থেকে একটা ডিএনএ হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে, একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন বা অনুলিপন, ডিএনএ অনুলিপন। এরপরে একটা ডিএনএ থেকে, একটি ডিএনএ থেকে একটি আরএনএ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। একটি ডিএনএ থেকে একটি আরএনএ হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিএনএ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ক্রিপশন। আর একটি ডিএনএ থেকে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, প্রোটিন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন। তাহলে এই যে ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই তিনটা প্রক্রিয়া একটি জীবের শরীরের ভিতরে ঘটে বিধায় আমরা এটাকে কি বলি? যে একটা জীবের ভিতরে একটা ডিএনএ থেকে যেহেতু আরেকটা ডিএনএ সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে আবার আরএনএ এবং প্রোটিন সৃষ্টি হচ্ছে, আর আমাদের গঠনগত এককটা হচ্ছে প্রোটিন। এটা মনে রাখবা, আমাদের শরীরে যা কিছুই আছে, আমাদের চামড়া থেকে শুরু করে মাংস পেশি পর্যন্ত সবকিছুর একদম বেসিক স্ট্রাকচারটাই হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে? যেটা আমরা পরবর্তী অন্য কোনো ক্লাসে জানবো যে কিভাবে এই জিনিসগুলো ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়, রেপ্লিকেশন হয়, এগুলো নিয়ে আমরা অন্য কোনো একটা ক্লাসে আলোচনা করব। তো আজকের লাইভ ক্লাসটি এই পর্যন্তই থাকলো। কোনো এক ক্লাসে হয়তো আমরা আবারও এই জেনেটিক্সের অন্যান্য বিষয়গুলো খুব মজা করে জানতে পারবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।